ভূত বলে কিছু নেই। কথাটা সত্য কি মিথ্যা সেটা হয়তো কেউ কেউ মানে আর কেউ কেউ মানে না। কেউ কেউ মনে করে পৃথিবীতেও অনেক ভূতই আছে, কেউ কেউ তো মনে করে ভূত বলে কিছু হয় না। চলো এরকম একটা ভয়ের গল্প আজ তোমাদের শোনাই। গল্পটা শুনলে মনে হবে পৃথিবীতে সত্যি ভূত আছে। চলো দেরি না করে শুরু করা যাক। শ্রীকান্ত বসু আর প্রদীপ গুপ্ত দুজন বন্ধু, যদিও দুজনের স্বভাবে কিছুমাত্র মিল নেই। শ্রীকান্ত বা কানু একটু চটপটে, হাসি খুশি চঞ্চল, আর প্রদীপ ভোলা গম্ভীর প্রকৃতি, শান্ত প্রকৃতির মানুষ। একটু সুযোগ পেলেই যত্রতত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পারেন। দুজনেই কলকাতার কাছে একটা কারখানায় চাকরি করেন। প্রত্যেক বছর পুজোর ছুটিতে বেড়াতে বেরিয়ে পড়ে। কানুর একটা পুরনো মডেলের হিন্দুস্তান গাড়ি আছে, সেটি হলো ওদের বাহু। এই দুজন নাকি তিনজন যতবারই বেড়াতে বের হন ততবারই কোনো না কোনো মারাত্মক অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরেন। কত কী যে ঘটেছে ওদের এই ঘোরার সময়। একবার তো বাঘে তাড়া করেছে, হাতি পথ আটকেছে, ডাকাতে ধরেছে, কোনো রকমে প্রাণ হাতে করে ফিরে এসছেন প্রত্যেকবার ওরা। সেবার ওরা স্থির করলেন নাগাল্যান্ড যাবেন। কোহিমায় ভোলাবাবুর মেজদার বন্ধু পরিতোষ হালদার চাকরি করেন। অনেক দিন থেকেই যেতে বলছেন দুজনকে। মস্ত বাংলায় থাকেন, একা মানুষ, কাজেই কোনো অতিথি এলে অত্যন্ত খুশি হন তিনি। অতিথিতেও তাই কোনো অভাব তিনি করেন না। পুজোর ছুটির সঙ্গে আরও কিছুদিন যোগ করে সপ্তমীর দিন দুই বন্ধু বেরিয়ে পড়লেন। কোহিমা পর্যন্ত যেতে কোনো অসুবিধা তেমন হলো না। কানুবাবুর গাড়ি চালানোর কষ্ট ভুলিয়ে দিল গুয়াহাটি থেকে কোহিমা যাবার রাস্তার দুপাশের অপূর্ব দৃশ্য। বর্ষার পর ঘন সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়ের যে রূপ, তা যে কোনো মানুষেরই সমস্ত ক্লান্তি দূর করে দিতে পারে। ভোলাবাবু অবশ্য সমস্ত রাস্তাটাই ঘুমিয়ে কাটালেন। কানুর বেসুরে গলায় অদ্ভুত গানগুলোকেও তাকে কিছুমাত্র বিরক্ত করতে পারল না। গোলমাল বাঁধল ফেরার সময়। পরিতোষবাবুর দিলদরিয়া স্বভাব এবং অতিথি সৎকারের ফলে দুজনে অত্যন্ত রওনা হয়েছিলেন। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই নামল তুমুল বৃষ্টি। যদিও রাস্তাটা জনহীন, কোনো গাড়ি বা লরির চিহ্নমাত্র সেখানে নেই, তবু এরকম বর্ষায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। কানুবাবু কিন্তু গাড়ি চালিয়ে যেতে থাকলেন, কারণ থামতে তার মোটেও ভালো লাগছিল না। ঘন জঙ্গলের মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবেন? যদিও তখন সকাল 8টা, কিন্তু জঙ্গলের নিশাচর জন্তু জানোয়াররা সবাই যে নিয়ম মেনে শুতে গেছে তাও কোনো স্থিরতা নেই। আর তার উপর বিপজ্জনক মানুষেরও কোনো অভাব সেখানে নেই। কাজেই খুব সাবধানে হেডলাইট জ্বেলে প্রায় আন্দাজে রাস্তার নিশানা রেখে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলেন কানুবাবু। ভোলাবাবুর কোনো বেকার সেখানে নেই, তিনি অকাতরে ঘুমোতে লাগলেন। কিছুটা যাবার পর এমন একটা দৃশ্য দেখলেন যে কানুবাবু গাড়িটা দাঁড় করিয়ে দিল। রাস্তার ধারে একটা প্রকাণ্ড গাছের নিচে একটা নাগা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে স্কুল ইউনিফর্ম, পিঠে স্কুল ব্যাগ, বয়স ওই 11 কি 12 হবে। হাপুস নয়নে কাঁদছে মেয়েটি, তার সর্বাঙ্গ ভিজে গেছে, আর সেজন্য বোধ হয় থরথর করে সে কাঁপছে। কানুবাবু গাড়িটা দাঁড় করালেন বটে, কিন্তু মেয়েটা মোটেও এগিয়ে এলো না। যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে গাড়িটাকে দেখতে লাগলো। কানুবাবু ইঞ্জিন বন্ধ করে জানলা নামিয়ে বললেন, তা তুমি কি ইংরেজি জানো? মাথা নেড়ে মেয়েটি জানালো সে জানে। এইরকম নির্জন জায়গায় এই বৃষ্টির মধ্যে তুমি একা বা দাঁড়িয়ে আছো কেন?
কোথাও যাবে তুমি? জিজ্ঞেস করলেন কানুবাবু। এইবার মেয়েটি আস্তে আস্তে এগিয়ে এলো। কানুবাবুকে দেখে তার কথা শুনে বোধহয় একটু ভরসা পেল। ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, তাই আমি স্কুলে যাচ্ছিলাম, দেরি হয়ে গিয়েছিল, তাই বন্ধুরা সবাই চলে গেছে। ভেবেছিলাম দৌড়ে ওদের ধরে ফেলবো। এখন এমন বৃষ্টি নামলো, এই অবস্থায় আমি স্কুলে যেতে পারছি না, বাড়িও ফিরতে পারছি না বলে আবার কান্না শুরু করল। কোথায় তোমার বাড়ি? জিজ্ঞেস করলেন কানুবাবু। এই এখান থেকে 1 মাইল দূরে আমাদের গ্রাম, ওই দিকে বলে মেয়েটি কানুবাবুরা যেদিকে যাচ্ছিলেন সেই দিকে আঙুল তুলে দেখালো। ওই টিলার পাশে, ওই যে ওই টিলাটা দেখছেন, ওর পাশেই আমাদের বাড়ি। ও, তা তবে তো আমাদের পথেই পড়বে। তুমি গাড়িতে উঠে বসো, আমরা তোমাকে পৌঁছে দেব। তোমাদের গ্রাম পর্যন্ত গাড়ি যাবে তো? হ্যাঁ যাবে, মাঝখানে একটা নদী আছে, তবে তার উপর একটা ব্রিজও আছে। ওহ, তবে তো ভালোই হলো। উঠে এসো, উঠে এসো দেখি, উঠে এসো। মেয়েটি ইতস্তত করছিল। কানুবাবু বললেন, কি হলো, দেরি করছো কেন? তা তোমার সঙ্গে ওই লোকটি এমনভাবে পড়ে আছে কেন? ও কি মাতাল? আরে না না, ও ঘুমোচ্ছে, সবসময় ওরকম ঘুমোয় বলে কানুবাবু ভোলাবাবুকে ধাক্কা মেরে বললেন, এই ভোলা ওঠ, দেখ এই মেয়েটি তোকে দেখে মাতাল ভাবছে। ভাববেই না, তুই এমন সকাল সকাল ঘুমোয়। ভোলাবাবু আড়মোড়া ভেঙে উঠে বললেন, রে কেন মেয়ে? আরে তাই তো, কে? বৃষ্টিতে আটকে গেছে বুঝি? কানুবাবু বললেন, ওকে বাড়ি পৌঁছে দেব, কাছেই গ্রাম, ভালোই হলো, একটা নাগা গ্রামও আমাদের দেখা হয়ে যাবে, কি বলিস? মেয়েটি তখনও ইতস্তত করছে দেখে কানুবাবু একটু অধৈর্য হয়ে বললেন, আবার কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো কেন? ভিজে কোনো লাভ আছে কি? মেয়েটি বলল, আপনার গাড়ির সিট কিন্তু ভিজে যাবে। ভিজুক, সে তোমাকে অত ভাবতে হবে না। অত্যন্ত সংকুচিতভাবে মেয়েটি গাড়ির পিছনের সিটে উঠে বসল। বলল, আমি অত্যন্ত লজ্জিত আপনাদের এরকমভাবে বিব্রত করল। কানুবাবু বললেন, ও সব কথা ছাড়ো, এখন আমাদের রাস্তাটা দেখাও বলে গাড়ির ইঞ্জিন চালু করবার জন্য চাপে ঘুরিয়ে সেলফ স্টার্টের বোতাম টিপলেন। গাড়িটা স্টার্ট হলো না। যতবার বোতাম টেপেন কানুবাবু, ততবারে গাড়িটা চ্যাঁ চ্যাঁ করে উঠে, কিন্তু ইঞ্জিন আর চালু হয় না। খেয়েছে, ইঞ্জিন নির্ঘাত ঠান্ডা হয়ে গেছে ভাবলেন কানুবাবু, কিন্তু স্টার্ট তো করতেই হবে। এরকমভাবে রাস্তার মাঝখানে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। প্রবল বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে বেরোতে বাধ্য হলেন কানুবাবু, কারণ ভোলাবাবুকে বলে লাভ নেই, কারণ তিনি আবার ঘুমিয়ে পড়েছেন। বনেটের ডালা খুলে স্পার্ক প্লাগগুলোকে নাড়াচাড়া করলেন, কিন্তু তাতে আর কী লাভ? আগুন জ্বেলে সেগুলোকে গরম করা দরকার। কোথায় বা আগুন জ্বালাবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন, আর কি করা যায় ভাবছেন কানুবাবু। এমন সময় দূরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। এদিকেই আসছিল গাড়িটা। বৃষ্টির প্রায় নিশ্চিত পর্দার পেছনে একজোড়া হেডলাইটের ম্লান আলো দেখা গেল। গাড়ি যখন, তখন নিশ্চয়ই একটা সাহায্য পাওয়া যাবে। এইভাবে কানুবাবু এগিয়ে গেলেন পিছনের গাড়িটার দিকে, দুহাত তুলে থামতে বললেন। গাড়িটা থামল। দেখা গেল সেটা একটা জিপ, স্থানীয় পুলিশের। পুলকিত চিত্রে কানুবাবু জিপের কাছে চলে গেলেন। জানলা খুলে মুন্ডু বের করে একজন অফিসার বললেন, কি হয়েছে, গাড়ি খারাপ? নাক চোখ থেকে জল ছেড়ে ফেলে কানুবাবু বললেন, হ্যাঁ, স্টার্ট নিচ্ছে না, তবে সেটা বড় কথা নয়। আমার গাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, সে বাড়ি ফিরতে পারছে না এই রকম আবহাওয়ায়। আপনার যদি তাকে একটু বাড়ি পৌঁছে দেন, সেই সঙ্গে একজন গাড়ির মিস্ত্রিকে যদি খবর দিয়ে দেন তো বড় উপকার হয়। মেয়েটির বাড়ি কোথায়? ওই যে ওই টিলাটার পাশ থেকে 1 মাইল দূরে, ওই টিলারও পাশে। মেয়েটি এখনও আপনার গাড়িতে নাকি? বলতে বলতে প্রবল বৃষ্টি আক্রোশ করে লাফ দিয়ে জিপ থেকে নেমে পড়লেন পুলিশ অফিসার। কোমরের খাপ থেকে রিভলভার বের করে উত্তেজনায় কাঁপা কাঁপা গলায় বললেন, চলুন তো, চলুন দেখি। কানুবাবু অবশ্য আশ্চর্য হলেন, বললেন,
আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? মেয়েটি নিতান্ত ওই অল্প বয়সে স্কুলে পড়ে। অফিসার বিরক্ত গলায় বললেন। চুপ, কোনো কথা বলবেন না, চুপচাপ যা বলছি তা করুন, আসুন আমার সঙ্গে। অফিসারের পিছন পেছন জিপ থেকে 3জন বন্দুকধারী কনস্টেবলও নেমে এসেছিল। তারা 4জন মিলে কানুবাবুর গাড়িটা ঘিরে ফেলল। অফিসার গাড়ির ভিতরের দিকে উঁকি মেরে বললেন, কি কোথায় মেয়ে? আর কেই বা মেয়ে? এ কি মরে গেছে নাকি? কানুবাবু বললেন, মেয়েটি নেই, তাহলে আপনাদের দেখে পালিয়েছে। আর ও আমার বন্ধু মারা যায়নি, শুধু ঘুমোচ্ছে। বাবা, এমন ঘুম? মেয়েটিকে ঠিক দেখেছিলেন তো? নিশ্চয়ই ঠিক দেখেছি। দেখুন না পেছনের সিট আর তলার পা রাখা জায়গাটা ভিজে গিয়েছে কিনা। অফিসার বললেন, কই দেখি। না, এ তো একেবারে ভিজে নেই। বলে কনস্টেবলদের বললেন, তোমরা জিপে গিয়ে বসো, আমি আসছি। দরজা খুলে পিছনের সিটে বসলেন অফিসার। কানুবাবুকে বললেন, আপনি উঠে আসুন আর আপনার বন্ধুকে ঘুম থেকে তুলুন। ওকে বলুন যে আজ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ও বেঁচে গেছে। এইবার ভয় পেলেন কানুবাবু, ধাক্কা মেরে ওঠালেন। বলা বাবু, ওই বলা, শোন একবার, উনি কি বলছেন শোন তো। অফিসার ভোলাবাবুকে জিজ্ঞেস করলেন, আপনি মেয়েটি দেখেছিলেন? ভোলাবাবু বললেন, কোন মেয়ে? ও সেই যাকে কানু বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। দেখেছি বই কি, কোথায় সে? সেটা আমি পরে বলছি। আচ্ছা, মেয়েটি কি লাল আর সকুচে চৌকপি, ডিজাইনের স্কার্ট আর সাদা রঙের জামা পরেছিল, কাঁধে ছিল গাঢ় রঙের একটা নীল স্কুল ব্যাগ, ঠিক তাই? গেল কোথায় সে? ঠিক তাই, গেল কোথায় সে? কোথাও যায়নি, এখানেই সে রয়েছে। একটা শিকার ফসকেছে আর একটা আর আশায় সে বসে রয়েছে। কি যে বললেন তার কোনো ঠিক নেই। শিকার? সে আবার কি? এইটুকু বাচ্চা মেয়ে যে? তাহলে শুনুন, ওই যে টিলাটি দেখছেন, যার ওপাশে মেয়েটির গ্রাম, ওটার পেছনে যাওয়ার কাঁচা রাস্তাটা এই হাইওয়ে থেকে বেরিয়ে সামান্য কিছু দূর গিয়েই একটা বাঁক নিয়ে বিপজ্জনকভাবে খাড়া নেমে গেছে নিচে পাহাড়ি নদীতে। যারা এইসব পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে অভ্যস্ত, তাদের পক্ষেও গাড়ি সামলানো প্রায় অসম্ভব। আর যারা অভ্যস্ত নয়, তাদের পক্ষে হুড়মুড় করে গিয়ে নিচের একটা নদীর স্রোতের মধ্যে আসে পড়া ছাড়া আর কোনো গতি নেই। আর সেই পড়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো কথা নেই। কি ব্রেক কষলে লাভ হয় না? না, গাড়ি তাহলে ডিগবিজি খেয়ে নদীর মধ্যে পড়বে। আর ব্রেক কষবেন কখন? বাঁকটা করার সঙ্গে সঙ্গেই তো খাল, আর তার উপরে বৃষ্টি। এক হাত দূরে গাছটা ভালো দেখা যায় না, তো রাস্তা কি দেখবেন? এই মোড়ে যানবাহনকে সতর্ক করে বড় বড় বোর্ড আছে, এই বৃষ্টিতে সেটাই কারো নজরে পড়ে না। কানুবাবু বললেন, মেয়েটি যে বলল নদীর ওপরে একটা ব্রিজ আছে, ছিল। বছর 15 আগে সেটা একটা বন্যায় ভেঙে যায়। এখন একটা দড়ির সাঁকো আছে, তার উপর দিয়ে সাইকেল ঠেলা নিয়ে যাওয়া চলে। আপনার গাড়ি তো আর যায় না। নদীর ওপারে গ্রামটা? সেটা তো আছে, মেয়েটি ওই গ্রামে থাকতো। হ্যাঁ, প্রায় বছর 15 আগে এমনি একটি বর্ষার সকালে স্কুলে যাবার সময় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে। ড্রাইভারের যে খুব একটা দোষ ছিল তা কিন্তু বলা যায় না। বৃষ্টিটা হচ্ছিল খুব জোরে, বেচারি তেমন দেখতে পায়নি। যখন দেখেছে তখন আর সামলাতে পারেনি। তারপর থেকে এই 12 বছরে প্রায় 8-10টা গাড়ি ওই রাস্তা দিয়ে নেমে গিয়ে নদীতে ভেঙে পড়েছে। প্রায় ধরুন না ওই 14-15 জনের মৃত্যুও হয়েছে। কেবল একজন গুরুতরভাবে আহত হয়ে বেঁচেছিল কিছুদিন। মারা যাবার আগে সে যে বয়ান দিয়েছিল, তার থেকেই আমরা জানতে পারি ওই গাড়িগুলো প্রবল বৃষ্টির মধ্যে হাইওয়ে ছেড়ে দুর্গম রাস্তায় ভয়াবহ মৃত্যুর দিকে এগিয়ে গেছে। তা না হলে হয়তো এই ঘটনাগুলো একটা রহস্যই থেকে যেত। আমাদের ওপরওয়ালা অবশ্য এই বয়ানে বিশ্বাস কোনোদিন করেনি। তারা বলেন দুর্ঘটনার ফলে লোকটির মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই উল্টোপাল্টা বকছে। তারা এই ব্যাপারটায় একটা রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পেয়ে থাকেন। আন্তর্জাতিক হস্তক্ষেপও বাদ যায় না। অর্থাৎ আপনি বলতে চান যে মেয়েটি ভূত, আর এসব ভূতের প্রতিহিংসার ব্যাপার।
আরে অফিসিয়ালি সে কথাটা আমি আপনাকে বলতে পারবো না, আমি ভূতে বিশ্বাস করি না। বেজার মুখে বললেন কানুবাবু। তা নাই করতে পারেন, আপনার গাড়িটা কিন্তু করে, আর সেজন্য এসে ভয়ে স্টার্ট নেয়নি, যে কারণে আপনারা এখনও জীবিত আছেন। তা যাকে এখন এই বনেটটা একবার খুলুন, দেখি একে স্টার্ট করা যায় কি না, বলে গাড়ি থেকে নামলেন অফিসার। বনেট খোলা আর কোনো দরকার হলো না। কানুবাবু চাবি ঘুরিয়ে সেলফ টেপা মাত্রই গাড়ি চড়াত করে চালু হয়ে গেল। পুলিশ অফিসার জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, দেখেছেন আমি কি বলেছিলাম, বলে পিছনে জিপের দিকে চলে গেলেন। কানুবাবুর সন্দেহে গাড়িটি স্টিয়ারিংয়ে হাত বুলিয়ে বললেন, দূর বেটা ভিতর ডিম, ভূত বলে কিছু হয় না, জানিস না, ভয়ে একেবারে ঠান্ডাই হয়ে গেলি। এই ছিল আজকের দিনের ছোট্ট একটা গল্প। গল্পটা তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। চলো আমরা আসি প্রতিদিন রাত ঠিক 9টার সময় তোমাদের জন্য, তোমাদের গল্প শোনানোর জন্য। তোমরা যারা যারা গল্প শুনতে ভালোবাসো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।